আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখন আমি এসএসসি এবং দাখিল পরীক্ষার রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স এই পার্টটি নিয়ে আলোচনা করব। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স এসএসসি এবং দাখিল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে 8 মার্ক রয়েছে। কোয়েশ্চেনে গল্পটি এলোমেলো অবস্থায় দেওয়া থাকবে, সেটাকে আমাদের সঠিকভাবে সাজাতে হবে। এটাই হলো রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। ওয়ান্স আপন এ টাইম, একদা দেয়ার সেইখানে লিভড বাস করত আ ইয়ং ম্যান, একটি যুবক, নাম তার নাম হয় অ্যান্ড্রোক্লিস। একদা অ্যান্ড্রোক্লিস নামে এক যুবক ছিল। হি ওয়াজ কট, সে কট বাই ধরা পড়েছিল। একজন স্লেভ, দাস, মার্চেন্ট ব্যবসায়ী, দাস ব্যবসায়ীর নিকট। হু, দাস ব্যবসায়ী, সোল্ড বিক্রয় করলেন, হিম তাহাকে, টু আ রিচ ম্যান, একজন ধনী লোকের কাছে, ইন অ্যানাদার কান্ট্রি, অ্যানাদার মানে অন্য, কান্ট্রি মানে দেশ। সে একজন দাস ব্যবসায়ীর হাতে ধরা পড়েছিল এবং দাস ব্যবসায়ী অন্য দেশের এক ধনী লোকের কাছে তাকে বিক্রয় করে দিয়েছিল। হিজ মাস্টার, তাহার মনিব, ওয়াজ ছিল, ভেরি খুব, ব্যাড খারাপ, অ্যান্ড এবং, ইনফ্লেক্টেড নির্যাতন করত, হেভি খুব, টর্চার নির্যাতন, অন হিম তাহার, অন উপরে। তার মনিব খুব খারাপ ছিল এবং তার উপর খুব নির্যাতন চালাত। একদিন সে ফ্লেড পালিয়ে গেল, ফ্রম হইতে, হিজ মাস্টার তার মনিবের, হাউস বাড়ি হতে, অ্যান্ড এবং, টুক নিলেন, শেল্টার আশ্রয়, ইন আ কেভ, একটি কেভ মানে গুহা, একটি গুহায়। একদিন সে তার মনিবের বাড়ি থেকে পালিয়ে গেল এবং একটি গুহায় আশ্রয় নিল। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, আ লায়ন, একটি সিংহ, এন্টার্ড প্রবেশ করলো, দ্য কেভ, গুহায়। সন্ধ্যায় এক সিংহ গুহায় প্রবেশ করল। দ্য লায়ন, সিংহটি, সিমড মনে হলো, অনডেড আহত, অ্যাজ কারণ, সে, অজ গ্রনিং গঙ্গাচ্ছিল। সিংহটিকে আহত মনে হলো কারণ এটা গঙ্গাচ্ছিল। সে, কেম আসলেন, নিয়ার নিকটে, অ্যান্ড্রোক্লিসের, অ্যান্ড এবং, লিফটেড তুলে ধরল, হিজ তাহার, থাবা। সে অ্যান্ড্রোক্লিসের কাছে এলো এবং তার থাবাটি তুলে ধরল। সে, টুক নিলেন, দ্য লায়ন, সিংহের, থাবা, ইন হিজ হ্যান্ড তার হাতে, অ্যান্ড এবং, রিমুভ দূর করল, একটি, বিগ বড়, থর্ন কাটা, ফরম ইট ইহা হইতে। সে সিংহটির থাবা তার হাতে নিল এবং এটি থেকে একটি বড় কাটা বের করল। দ্য লায়ন, সিংহটি, অজ রিলিভড মুক্তি পেল, অফ হিজ তাহার, পেইন ব্যথা, সিংহটি ব্যথা থেকে মুক্তি পেল। পেনিসিলিন ইজ হয়, দ্য লাইফ জীবন, সেভিং রক্ষাকারী, মেডিসিন মহা ঔষধ। পেনিসিলিন জীবন রক্ষাকারী ঔষধ। ইহা, অজ ডিসকাভার্ড আবিষ্কার হয়েছিল, বাই কর্তৃক, ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। এটা ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক আবিষ্কৃত হয়েছিল। ফ্লেমিং অসবর্ন জন্মগ্রহণ করেছিল, ইন একটি পোর ফ্যামিলি, দরিদ্র পরিবারে, ইন স্কটল্যান্ড। ফ্লেমিং স্কটল্যান্ডে এক
দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। সে ছিল দ্য সেভেন্থ সপ্তম অফ দ্য আট ব্রাদার্স ভাই অ্যান্ড সিস্টার বোন। সে 8 ভাই বোনের মধ্যে সপ্তম ছিল। সে পাস্ট কাটান তাহার বয়হুড বাল্যকাল উইথ সঙ্গে তাহার প্যারেন্টস পিতামাতা। তিনি তার শৈশবকাল পিতামাতার সাথে কাটান। ফিলিপিং ছিলেন একজন খুব রেগুলার নিয়মিত এবং অ্যাটেন্টিভ মনোযোগী স্টুডেন্ট ছাত্র। ফিলিপিং একজন নিয়মিত এবং মনোযোগী ছাত্র ছিলেন। সে নেভার কখনো ছিল না অ্যাবসেন্ট অনুপস্থিত ফরম হইতে স্কুলে আপ টু পর্যন্ত দ্য এজ বয়স অফ 12 বছর। তিনি 12 বছর বয়স পর্যন্ত কখনো স্কুলে অনুপস্থিত ছিলেন না। তাকে সেন্ট টু পাঠানো হয়েছিল লন্ডনে অ্যাট দ্য এজ অফ 14 বছর বয়সে জন্য হায়ার উচ্চতর স্টাডি শিক্ষা। তাকে 14 বছর বয়সে উচ্চতর শিক্ষার জন্যে লন্ডনে পাঠানো হয়। ফিউ ইয়ার্স ব্যাক, কয়েক বছর আগে, নুরবানু হারিয়েছে এভরিথিং, সব কিছু, জন্য দ্য রিভার নদীর ইরোজন মানে ভাঙ্গন। কয়েক বছর আগে নদী ভাঙ্গনে নুরবানু সব কিছু হারিয়েছে। হার হাজব্যান্ড তাহার স্বামী ছিল একজন ফার্মার কৃষক এবং তাহাদের হ্যাড ছিল এভরিথিং সব কিছু, বাট কিন্তু তাহারা হলেন হেল্পলেস অসহায়। তার স্বামী ছিল একজন কৃষক এবং তাদের সব কিছু ছিল, কিন্তু তারা অসহায় হয়ে পড়ল। তথাপি নুরবানু ডিড নট হলেন না ফ্রাস্ট্রেট মানে হতাশ, এবং ইন্সপায়ারেড অনুপ্রাণিত করল তাহার হাজব্যান্ড স্বামীকে টু স্ট্যান্ড দাঁড়াতে অ্যাগেনস্ট বিরুদ্ধে অল সমস্ত বিরূপ পরিস্থিতি। তথাপি নুরবানু হতাশাগ্রস্ত হল না এবং তার স্বামীকে সকল বিরূপ পরিস্থিতির বিরুদ্ধে উঠে দাঁড়াতে অনুপ্রাণিত করল। তার হ্যাড ছিল একটি অর্নামেন্ট গহনা মেড তৈরি ছিল আপ গোল্ড স্বর্ণের, এবং সে গ্যাফ দিলেন ইহা টু হার হাজব্যান্ড তার স্বামীকে টু সেল ইট বিক্রয় করার জন্যে। তার স্বর্ণের তৈরি একটি গহনা ছিল এবং সে এটা তার স্বামীকে দিল বিক্রয় করার জন্য। তাহারা পেল মানি অর্থ, মেড শেল্টার আশ্রয় নিল ইন মেকশিফট হাউস মানে বস্তিতে, এবং স্টার্টেড শুরু করলো মেকিং তৈরি করা নকশি কাঁথা উইথ নিউ নতুন এবং পুরাতন ক্লথ কাপড় এবং থ্রেড সুতা অফ ডিফারেন্ট বিভিন্ন কালার রঙের। তারা অর্থ পেল, একটা বস্তির ঘরে আশ্রয় নিল এবং নতুন ও পুরাতন কাপড় এবং বিভিন্ন রঙের সুতা দিয়ে নকশিকাঁথা তৈরি করা শুরু করল। যেহেতু নুরবানু ছিল গুড এট দক্ষ আর্ট মানে আঁকতে, তাহার আর্লি এজ শৈশবকাল থেকে, অল্প বয়স থেকে, সে কুড মেক তৈরি করলো ওয়ান্ডারফুল খুব
আশ্চর্যজনক ডিজাইন নকশা ইন হার কাথায়। নূরবানু যেহেতু অল্প বয়সে সুন্দর নকশা আঁকতে পারত, তাই সে তার কাঁথায় চমৎকার নকশা আঁকতে পারল। সে টুগেদার একসাথে উইথ সাথে হার তাহার হাজবেন্ড স্বামী হার্ট কাজ করতেছিল কঠিনভাবে অ্যান্ড এবং মেড তৈরি করলো আ লট অফ প্রচুর কাঁথা। সে তার স্বামীর সাথে কঠোর পরিশ্রম করলো এবং প্রচুর কাঁথা তৈরি করলো। তাহার হাজবেন্ড স্বামী সল্ট বিক্রি করলেন দেম সেগুলো ইন দ্য মার্কেট বাজারে অ্যান্ড এবং বিকেম হলেন সলভেন্ট স্বাবলম্বী। তার স্বামী এগুলো বাজারে বিক্রয় করলো এবং তারা স্বাবলম্বী হলো। দ্য গ্রেট লিডার মহান নেতা অব দ্য কান্ট্রি দেশের হোম যাকে উই লাভ আমরা ভালোবাসি অ্যান্ড অ্যাডমিয়ার এবং সম্মান করি ইন শেরে বাংলা একে ফজলুল হক। তিনি হলেন শেরে বাংলা একে ফজলুল হক। দেশের এই মহান নেতা যাকে আমরা ভালোবাসি এবং সম্মান করি তিনি হলেন শেরে বাংলা একে ফজলুল হক। তাহার ফাদার পিতা কাজী অজেদ আলী ছিলেন একজন রেনাউড বিখ্যাত প্লিডার আইনজীবী ইন দ্য বরিশাল বারের। তার পিতা কাজী অজেদ আলী বরিশাল বারের একজন বিখ্যাত আইনজীবী ছিলেন। ফরম হইতে হিজ বয়হুড তার বাল্যকাল থেকে সে ছিলেন একজন খুব মেরিটোরিয়াস মেধাবী বাল্যকাল থেকে তিনি খুব মেধাবী বালক ছিলেন। ওয়ানডে একদিন বালক ফজলুল হক অজ রিডিং পড়ছিল ইন তাহার স্টাডি পড়ার রুম কক্ষে বা ঘরে। একদিন বালক ফজলুল হক তার পড়ার ঘরে পড়ছিলেন। তাহার ফাদার পিতা অজ পাসিং যাচ্ছিলেন পাশ দিয়ে। তার পিতা পাশ দিয়ে যাচ্ছিলেন। সে দেখল ফজলুল হক অজ রিডিং পড়ছেন হিজ লিসন তার পাঠ অ্যান্ড এবং টেয়ারিং অফ ছিঁড়ে ফেলছে দ্য পেজ পাতাগুলি অফ হিজ বুক তার বইয়ের অন আফটার অ্যানাদার একের পর এক। তিনি দেখলেন ফজলুল হক তার পাঠ পড়ছে এবং একের পর এক তার বইয়ের পাতাগুলো ছিঁড়ে ফেলছে। সে তৎক্ষণাৎ এন্টার্ড প্রবেশ করলেন দ্য রুম তার কক্ষে অ্যান্ড এবং সেইড বললেন ও মাই বয় হে আমার বালক ডন্ট প্লে খেলিও না উইথ ইউর বুক তোমার বই নিয়ে। তিনি তৎক্ষণাৎ ঘরে ঢুকলেন এবং বললেন হে আমার বালক বই নিয়ে খেলো না। আই অ্যাম নট প্লেয়িং আমি খেলছি না। আই হ্যাভ অলরেডি আমি ইতিমধ্যে কাম থ্রু পড়া শেষ করেছি এই পেজেস পাতাগুলি। আমি খেলছি না, এই পৃষ্ঠাগুলি আমি ইতিমধ্যে পড়ে শেষ করেছি। পাস্তুর ছিলেন একজন ফ্রান্সের সায়েন্টিস্ট বিজ্ঞানী। পাস্তুর একজন ফরাসি বৈজ্ঞানিক ছিলেন। সে আবিষ্কার করেছিল দ্যাট যে অনেক ডিজিজ রোগ আর কয়েসড বাই কারণে জার্মস মানে জীবাণুর কারণে অ্যান্ড এবং সে অলসো আবার ফাউন্ড দেখল কিউরেস আরোগ্য ফর সেভারেল কিছু অফ দেম তাদের। তিনি আবিষ্কার করলেন যে অনেক রোগ জীবাণু সংক্রমণের কারণে হয়ে থাকে এবং তিনি এদের কয়েকটি প্রতিষেধকও আবিষ্কার করলেন। At first
প্রথমে সে অনলি শুধুমাত্র ট্রিটেড চিকিৎসা করতেন অ্যানিমেল পশুদের, বিকজ কারণ সে ডিড নট অন চাননি টু কয়েস কারণ হতে দ্য ডেথ মৃত্যু অফ এনি যে কোনো হিউম্যান বিং মানুষের। প্রথমে তিনি শুধু পশুদের চিকিৎসা করতেন কারণ তিনি কোনো মানুষের মৃত্যুর কারণ হতে চাননি। তিনি ফাউন্ড দেখল একটি ম্যাড ডগ পাগল কুকুর অ্যান্ড এবং ইনজেক্টেড ঢুকিয়ে দিল ইঞ্জেকশন সাম কিছু উইক দুর্বল জাম জীবাণু অফ ইটস ডিজিজ এই রোগের ইনটু ব্লাড রক্তের মধ্যে। তিনি একটি পাগল কুকুর দেখলেন এবং এটার রক্তে এর রোগের কিছু দুর্বল জীবাণু ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দিলেন। দ্য ডগ কুকুরটির অস্কিউরেট রোগ নিরাময় হলো। অনডে একদিন বয় একটি বালক তার নাম হলো জোসেফ মিস্টার ওয়াজ ব্রট টু নিয়ে আসা হলো টু পাস্তুরের কাছে। একদিন জোসেফ মিস্টার নামের এক বালককে পাস্তুর এর কাছে আনা হলো। সে তাহাকে হ্যাড বিন বিটেন কামড়িয়েছিল বাই আ মেড ডগ একটি পাগলা কুকুর। একটি পাগল কুকুর তাকে কামড়িয়েছিল। পাস্তুর গেভ দিলেন তাহাকে সাম কিছু ইঞ্জেকশন অ্যান্ড এবং দ্য বয় বালকটি ডিড নট গেট হলো না ডগস ডিজিজ কুকুরের রোগ। পাস্তুর তাকে কয়েকটি ইঞ্জেকশন দিলেন এবং বালকটির কুকুরের রোগ হলো না। নেলসন ম্যান্ডেলা অসবর্ন জন্মগ্রহণ করেন অন জুলাই 18, 1918 সালে ইন সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকায়। নেলসন ম্যান্ডেলা 1918 সালের 18 জুলাই দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। ম্যান্ডেলা যোগদান করেছিলেন দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইন 1942 সালে। ম্যান্ডেলা 1942 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন। ফর 20 ইয়ার্স 20 বছর সে ডিরেক্টেড পরিচালনা করেছিলেন ক্যাম্পেইন অফ পিসফুল শান্তিপূর্ণ নন ভায়োলিয়েন্ট অহিংস ডেফিয়েন্ট প্রতিরোধ অ্যাগেনস্ট বিরুদ্ধে দ্য দক্ষিণ আফ্রিকার গভর্নমেন্ট সরকার অ্যান্ড এবং ইটস তাহার রেসিয়েস্ট বর্ণবাদী পলিসিস নীতি। 20 বছর ধরে তিনি দক্ষিণ আফ্রিকা সরকার ও এর বর্ণবাদী নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ অহিংস প্রতিরোধ আন্দোলনে নেতৃত্ব দেন। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড পেয়েছিলেন পুরস্কার দ্য নোবেল পিস প্রাইজ নোবেল শান্তি পুরস্কার। 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। ইন 1993 সালে সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড পুরস্কার পেয়েছিলেন দ্য নোবেল পিস প্রাইজ নোবেল শান্তি পুরস্কার। 1993 সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এফ.ডব্লিউ.ডি. ক্লার্কও নোবেল পুরস্কারে ভূষিত হন। ইন 1994 সালে ম্যান্ডেলা ওয়াজ ইলেক্টেড নির্বাচিত হয়েছিল হিসেবে সাউথ আফ্রিকার ফার্স্ট প্রথম ব্ল্যাক কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। 1994 সালে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ
প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। ইন 2009 সালে ম্যান্ডেলাস বার্থডে জন্মদিন অস ডিক্লেয়ার্ড ঘোষণা করা হয়েছিল ম্যান্ডেলা দিবস হিসাবে টু প্রমোট এগিয়ে নিতে গ্লোবাল বিশ্বব্যাপী পিস শান্তি। 2009 সালে বিশ্ব শান্তি এগিয়ে নিতে ম্যান্ডেলার জন্মদিনকে ম্যান্ডেলা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ম্যান্ডেলা ডায়েট মৃত্যুবরণ করেন অ্যাট হিজ হোম, তার বাড়িতে ইন জোহানেসবার্গে অন ডিসেম্বর 5, 2013 সালে অ্যাট দ্য এজ অফ 95 বছর বয়সে। 2013 সালের 5 ডিসেম্বর 95 বছর বয়সে ম্যান্ডেলা জোহানেসবার্গে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অঞ্জ একতা স্ট্যাচু, একটি মূর্তি অফ গডেস দেবীর অসবিং টেকেন হচ্ছিল টু দ্য টাউন, শহরে প্লাসিং অন চাপিয়ে দ্য ব্যাক অফ আ ডাঙ্কি, একটি গাধার উপর। একবার এক দেবীর মূর্তি একটা গাধার পিঠে চাপিয়ে শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। অন দ্য ওয়ে, যাওয়ার পথে পিপল, মানুষেরা ওয়ার শুইং দেখাচ্ছিল ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান টু দ্য স্ট্যাচু, মূর্তিটি অফ দ্য গডেস, দেবীর মূর্তিকে। যাওয়ার পথে লোকজন দেবীর মূর্তিকে যথাযথ সম্মান দেখাচ্ছিল। সিইং দিস, এটা দেখে দিস, এটা দ্য ডাঙ্কি, গাধা থট, চিন্তা করলো, ভাবলো, দ্যাট, যে পিপল, মানুষেরা ওয়ার শুইং দেখাচ্ছে হিম, তাহাকে অনার, সম্মান। এটা দেখে গাধাটা ভাবলো যে ওই লোকগুলো তাকে সম্মান দেখাচ্ছে। সুতরাং ফিলিং প্রাউড, ফিলিং মানে অনুভব করলেন, প্রাউড মানে হচ্ছে গর্ব। দ্য ডাঙ্কি, গাধাটি স্টার্টেড শুরু করলো টু ব্রেক, ডাকাডাকি করা, এনজয়, আনন্দে। তাই গর্ববোধ করে গাধাটা আনন্দে ডাকাডাকি শুরু করলো। মোরওভার, তাছাড়া, এটা রিফিউজড, অস্বীকার করলো, টু মুভ, চলতে, ইভেন, এমনকি, আ স্টেপ, এক পা। তাছাড়া এটা এক পাও চলতে অস্বীকার করলো। দেন, তখন দ্য ড্রাইভার, চালক অফ দ্য ডাঙ্কি, গাধার, বিকেম, হলেন, ভেরি, খুব, অ্যাংরি, রাগান্বিত। তখন গাধার চালক খুবই রাগান্বিত হলো। হি সেইড, সে বলল, ইউডিস্ট, আরে হতভাগা, তুমি হতভাগা। ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবছ, তুই কি ভাবছিস? পিপল শো, মানুষেরা শো দেখাবে, ইউ, তোমাকে, তোকে, দিস, এই, রেসপেক্ট, সম্মান, সাস, এমন, আ ব্যাড ডে, খারাপ দিন, ফর ব্যাড, মানুষের জন্য, উইল নেভার কাম, কখনো আসবে না। সে বলল, আরে হতভাগা, তুই কি ভাবছিস লোকজন তোকে সম্মান দেখাচ্ছে? মানুষের জন্য এমন দুর্দিন কখনো আসবে না। সেইং, বলে, দিস, এটা, সে স্টার্টেড শুরু করলো বিটিং পেটানো দ্য ডাঙ্কি, গাধা, উইথ হিজ স্টিক, লাঠি দিয়ে। এটা বলে সে তার লাঠিটা দিয়ে গাধাটাকে পেটাতে আরম্ভ করল। জন কিটস অসবর্ন জন্মগ্রহণ করেছিল অক্টোবর 31 তারিখে 1795 সালে। জন কিটস 1795 সালে 31 অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দ্য ইল্ডেস্ট, বড় সন, ছেলে, অফ হিজ, তাহার, প্যারেন্টস, পিতামাতার। তিনি তার পিতামাতার সবচেয়ে বড় ছেলে ছিলেন।
হি সে লস্ট হারান হিজ তাহার ফাদার পিতাকে ইন 1804 1804 সালে অ্যান্ড এবং হিজ মাদার তার মাকে ইন 1810 1810 সালে। তিনি তার বাবাকে 1804 সালে এবং মাকে 1810 সালে হারান। ইন 1811 1811 সালে কিডস বিকেম হলেন অ্যান অ্যাপ্রেন্টিস শিক্ষানবিশ টু আ সার্জন একজন শল্য চিকিৎসক অ্যাট এডমন্টন 1811 সালে কিডস এডমন্টনের এক শল্য চিকিৎসকের শিক্ষানবিশ হন। বাট কিন্তু হিজ তাহার হার্ট মন অজ নট ইন মেডিসিন মানে ঔষধবিদ্যার প্রতি তার মন বসল না। অ্যান্ড এবং সে ফেল্ড অনুভব করলেন দ্যাট যে সে অজবন জন্মগ্রহণ করেছে টু বি হতে আ পয়েট একজন কবি। কিন্তু চিকিৎসা পেশায় তার মন বসল না এবং তিনি অনুভব করলেন যে তিনি কবি হবার জন্যই তার জন্ম। ফাইনালি অবশেষে হি অ্যাবান্ডন্ড সে ছেড়ে দেন বা ত্যাগ করেন সার্জারি শল্য চিকিৎসা বা চিকিৎসা ফর লিটারেচার সাহিত্যের জন্যে। অবশেষে তিনি সাহিত্যের জন্যে চিকিৎসা পেশা ছেড়ে দেন। হি ইজ তাহার ফাইনেস্ট শ্রেষ্ঠ পয়েমস কবিতা লাইক যেমন ওড টু আ নাইটিঙ্গেল ওড অন আ গ্রিসিয়ান আর্ন ইটিসি এটসেট্রা ওয়ার পাবলিশড প্রকাশিত হয়েছিল ইন 1820 সালে। তার ওড টু নাইটিঙ্গেল, ওড অন আ গ্রিসিয়ান আর্ন ইত্যাদির মতো শ্রেষ্ঠ কবিতাগুলো 1820 সালে প্রকাশিত হয়। দিজ এই গ্রেট পয়েট মহান কবি মেট আলিঙ্গন করেন বা সাক্ষাৎ করেন আ প্রিমেচিউর মানে অকাল ডেথ মৃত্যু অন ফেব্রুয়ারি 23, 1821। এই খ্যাতিমান কবি 23 ফেব্রুয়ারি 1821 তারিখে অকাল মৃত্যুবরণ করেন। নেপোলিয়ন দ্য কিং রাজা অফ ফ্রান্সের ছিলেন একজন গ্রেট মহান হিরো বীর। ফ্রান্সের রাজা নেপোলিয়ন ছিলেন একজন মহান বীর। তিনি জয় করেছিলেন মেনি অনেক ব্যাটলস যুদ্ধ অ্যান্ড এবং কনকয়ার্ড জয় করেছিলেন মেনি অনেক কান্ট্রিজ দেশ অফ ইউরোপের। তিনি অনেক যুদ্ধে জয়ী হয়েছিলেন এবং ইউরোপের অনেক দেশ জয় করেছিলেন। অন ডে একদিন সে ওয়াকিং হাঁটছিল অ্যালং দ্য সি সমুদ্রের তীর ঘেঁষে। একদিন তিনি সমুদ্রের তীর ঘেঁষে হাঁটছিলেন। সাডেনলি হঠাৎ সে লক্ষ্য করলেন একটি ওয়ান্ডারফুল বিস্ময়কর থিংস বস্তু বা ব্যাপার। হঠাৎ তিনি একটি বিস্ময়কর ব্যাপার লক্ষ্য করলেন। একজন ইংরেজ বালক ওয়াজ মেকিং তৈরি করছিল একটি স্মল ছোট বোট নৌকা। একটি ইংরেজ বালক একটি ছোট্ট নৌকা তৈরি করছিল। দ্য বয় বালকটিকে অজব্রোট নিয়ে আসা হলো বিফোর হিম তার কাছে। বালকটিকে তার নিকট আনা হলো। দ্য কিং রাজা আস্কড জিজ্ঞাসা করলেন হিম তাহাকে ওয়াই কেন সে ওয়াজ মেকিং তৈরি করছে সাচ এমন একটি স্মল বোট ছোট নৌকা
রাজা তাকে জিজ্ঞেস করেন যে কেন সে এমন ছোট নৌকা তৈরি করছে। দ্য বয় সেড, বালকটি বলল, আমি শ্যাল ক্রস, পাড়ি দেব দ্য সি, সমুদ্র, অ্যান্ড এবং গো টু মাই হোম, আমার বাড়ি যাব। বালকটি বলল, আমি সাগর পাড়ি দেব এবং আমার বাড়ি যাব। ছিলেন একজন আনএমপ্লয়েড বেকার ইয়ুথ যুবক অফ একজন ইম্পভারিশড দরিদ্র ফ্যামিলি পরিবারের। শামীম ছিল দরিদ্র ক্লিষ্ট পরিবারের এক বেকার যুবক। পভার্টি, দরিদ্রতা, ফোর্সেট বাধ্য করেছিল হিম তাকে টু লুক ফর, খোঁজ করার জন্যে, ওয়ার্ক, কাজ। দারিদ্রতাকে কাজ খুঁজতে বাধ্য করেছিল। তখন সে জয়েন্ট যোগদান করলো দ্য ট্রেনিং, প্রশিক্ষণ প্রোগ্রাম, কর্মসূচিতে অফ ইয়ুথ, যুব ডেভেলপমেন্ট, উন্নয়ন, অ্যান্ড এবং রিসিপ্ট, গ্রহণ করলো ট্রেনিং, প্রশিক্ষণ ইন ভেজিটেবল, শাকসবজি কাল্টিভেশন, চাষাবাদের ওপর। তারপর সে যুব উন্নয়নের প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করলো আর সবজি চাষের উপর প্রশিক্ষণ নিল। শামীম গট পেল লিজ ইজারা অফ ল্যান্ড, জমি, ইন হিজ ভিলেজ, গ্রামে। শামীম তার গ্রামে এক টুকরো জমি ইজারা নিল। সে অ্যাপ্লাইড, প্রয়োগ করলো, তাহার নতুন, অ্যান্ড এবং ইমপ্রুভড, উন্নত, নলেজ, জ্ঞান, ফর, জন্য, কাল্টিভেটিং, চাষাবাদ, ভেজিটেবল, শাকসবজি, সবজি চাষে সে তার নতুন ও উন্নত জ্ঞান প্রয়োগ করল। সে হ্যাজ অলসো বিন রেজিং, সে পালন করছে হাইব্রিড কাউ, উচ্চ জাতের গাভী, ফর, জন্য, মিল্ক, দুধের জন্যে, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং টু প্রোডিউস, উৎপাদন করার জন্য, ম্যানিউর, জৈব সার। সে দুধ ও জৈব সার উৎপাদনের জন্য উচ্চ জাতের গাভীও পালছে। শামীম লট ব্যাপক হ্যাসেন্স, পরিবর্তন হয়েছে, রেডিক্যালি, আমূল। শামীমের ভাগ্যের আমূল পরিবর্তন হলো। সে ইজ, হয়, নাও, এখন, ভেরি, খুব, হ্যাপি, খুশি, টু বি, হতে পেরে, একজন, সেলফ সাফিসিয়েন্ট, স্বনির্ভর, ম্যান, ব্যক্তি। একজন স্বনির্ভর ব্যক্তি হতে পেরে সে এখন অত্যন্ত খুশি। দ্য ম্যারেজ সেরিমনি, বিবাহ অনুষ্ঠান, অনুষ্ঠান, অজ ওভার, শেষ, অ্যান্ড এবং দ্য গেস্ট, অতিথিরা, ওয়ার অল গোয়িং, অল, সমস্তগুলো বা সবাই যাচ্ছিল, টু দ্য ফেস্ট, ভোজনের দিকে। বিবাহ অনুষ্ঠান শেষ হলো এবং অতিথিরা সবাই ভোজনের দিকে যাচ্ছিল। দ্য ওল্ড সেইলার, বৃদ্ধ নাবিক, স্যাটান, বসেছিল, একটি স্টোন, পাথরের ওপরে, আউটসাইড, বাহিরে, দ্য চার্চ, গির্জার। বৃদ্ধ নাবিক গির্জার বাইরে একটি পাথরের ওপর বসে ছিলেন। সে দেখল, পিপল, মানুষেরা, ওয়াকিং, হাঁটছিল, পাস্ট, অতিক্রম করছিল, হিম, তাহাকে। তিনি তার পাশ দিয়ে হেঁটে যাওয়া লোকজনকে দেখলেন। তার হ্যাড ছিল, এক স্ট্রেঞ্জ, অদ্ভুত, ম্যাট, পাগলাটে, লুক, তাকাতে, ইন হিজ আই, তার চোখে এক অদ্ভুত, পাগলাটে চাহনি ছিল। সাডেনলি, হঠাৎ, সে স্টপড, থামালেন, অন অফ দ্য গেস্ট, একজন গেস্ট, অতিথিকে। হঠাৎ তিনি অতিথিদের একজনকে
থামালেন। দেয়ার ওয়াজ আ শিপ জাহাজ, একটা ছিল জাহাজ। দ্য ওল্ড সেলার বৃদ্ধ নাবিক বেগেন শুরু করলেন। একটা জাহাজ ছিল, বৃদ্ধ নাবিক শুরু করলেন। সে স্পোক বলা শুরু করলো, সো এতই স্ট্রেঞ্জলি অদ্ভুতভাবে দ্যাট যে দ্য গেস্ট অতিথিরা স্টুড দাঁড়ালো স্টিল এখনো অ্যান্ড এবং লিসেন শুনল টু দ্য স্টোরি তার গল্পটি। তিনি এত অদ্ভুতভাবে কথা বলছিলেন যে অতিথিরা থমকে দাঁড়িয়েছিল এবং গল্পটা শুনল। দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি টোল্ড বললেন হিম তাহার অ্যাবাউট সম্বন্ধে হিজ তাহার লাস্ট শেষ জার্নি ভ্রমণ। বৃদ্ধ লোকটি তাকে তার শেষ ভ্রমণ সম্পর্কে বললেন। একদা দেয়ার লিভড বাস করত আ ইয়াং ম্যান একটি তরুণ যুবক নাম হয় অ্যান্ড্রোক্লিস। একদা অ্যান্ড্রোক্লিস নামে এক যুবক বাস করত। আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত সে অস্কট বাই ধরা পড়েছিল একজন স্লেভ দাস মার্চেন্ট ব্যবসায়ী। দুর্ভাগ্যবশত সে একজন দাস ব্যবসায়ীর কাছে ধরা পড়ল। দ্য মার্চেন্ট ব্যবসায়ী বিক্রি করলেন হিম তাকে টু আ রিচ ম্যান ধনী লোকের কাছে ইন অ্যানাদার অন্য কান্ট্রি দেশ। ব্যবসায়ী তাকে অন্য আরেক দেশের এক ধনী ব্যক্তির কাছে বিক্রি করে দিল। দ্য ম্যান লোকটি ছিল ভেরি খুব রুড নির্দয় অ্যান্ড এবং ক্রুয়েল নিষ্ঠুর। লোকটি খুব নির্দয় ও নিষ্ঠুর ছিল। সে ইউজ টু ইনফ্লিক্ট নির্যাতন করত হেভি খুব অত্যাচার অন হিম তাহার ওপর। তিনি তাকে খুব অত্যাচার করতেন। ইহা ছিল আনবিয়ারেবল অসহনীয় ফর জন্য হিম তাহার। এটা তার কাছে অসহনীয় ছিল। টু স্কেপ মুক্তি পেতে অত্যাচার থেকে সে ওয়ানডে একদিন পালিয়ে গেল ফরম হইতে তাহার মাস্টার্স হাউস গৃহকর্তার বাড়ি থেকে। অত্যাচার নিপীড়ন থেকে রেহাই পেতে সে একদিন তার গৃহকর্তার বাড়ি থেকে পালিয়ে গেল। সে নিল শেল্টার আশ্রয় ইন আ কেভ মানে গুহা। সে একটা গুহায় আশ্রয় নিল। একদা ইয়ং তরুণ তৈমুর একটা আক্রমণ করলো একটি প্রদেশ অফ একটি পাওয়ারফুল শক্তিশালী প্রিন্স রাজকুমারের বাট কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত তাহার সোলজার সৈন্যরা ওয়ার অল সমস্তগুলোই কিল্ড মারা পড়ল। একদা তরুণ তৈমুর এক শক্তিশালী রাজকুমারের প্রদেশ আক্রমণ করলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার সৈন্যরা সবাই মারা পড়ল। দেন তারপর সে ডিসগাইজড ছদ্মবেশ ধারণ করলেন হিমসেফ নিজেই অ্যাজ হিসাবে একজন দরিদ্র ট্রাভেলার ভ্রমণকারী বা মুসাফির অ্যান্ড এবং সাপোর্টেড জীবিকা নির্বাহ করতেন হিমসেফ নিজে বাই মাধ্যমে ভিক্ষার। এরপর তিনি একজন দরিদ্র মুসাফিরের ছদ্মবেশ নিলেন এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। ওয়ান ডে একদিন সে বিকেম হলেন ভেরি খুব হাংরি ক্ষুধার্ত অ্যান্ড এবং কুড নট গেট পেলেন না এনিথিং কিছুই টু ইট খাওয়ার জন্যে। একদিন তিনি অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লেন এবং খাওয়ার মতো কিছুই পেলেন না। সে কেভডো আসলেন হাউস একটি বাড়িতে অ্যান্ড এবং আক্সড বললেন একটি ওল্ড বৃদ্ধ উইমেন মহিলাকে টু গিভ দিতে হিম তাকে সামথিং কিছু টু ইট খাইতে।
তিনি একটি বাড়িতে এলেন এবং একজন বৃদ্ধ মহিলাকে তাকে কিছু খাবার দিতে অনুরোধ করলেন। দ্য ওল্ড উইমেন, বৃদ্ধ মহিলাটি ফেল্ড পিটি, দয়া পরবশ হলেন ফর হিম, তাহার জন্যে, অ্যান্ড এবং কুইকলি, তাড়াতাড়ি গ্যাপ দিলেন তৈমুরকে একটি ফুল ডিশ অফ ফুড, খাবারের থালা। বৃদ্ধ মহিলা তার প্রতি দয়া পরবশ হলেন এবং তাড়াতাড়ি করে তৈমুরকে খাবারে ভরপুর একটি থালা দিলেন। সে হারিডলি, তড়িঘড়ি করে, ডাক হিজ ফিঙ্গার রাইট অ্যাট দ্য মিডল অফ দ্য ডিশ, তিনি তড়িঘড়ি করে পাত্রের ঠিক মাঝখানে তার আঙ্গুলগুলো ঢুকিয়ে দিলেন। দ্য ফুড, খাবারটি ছিল ভেরি, খুব হট, খাবারটি ছিল খুবই গরম। অ্যাজ আ রেজাল্ট, যার ফলে, তার বার্ন্ট, পুড়িয়ে গেল, হিজ ফিঙ্গার, তার আঙ্গুল, ফলে তিনি তার আঙ্গুলগুলো পুড়িয়ে ফেললেন। ওয়ান্স একদা আ ডগ, একটি কুকুর, ওয়াজ ইটিং, খাচ্ছিল, আ বনি পিস অফ মিট, হাড্ডি সমেত বা হাড্ডি সহ মাংস, আন্ডার, নিচে, আ ট্রি, একটা গাছের নিচে। একবার এক কুকুর একটি গাছের নিচে হাড্ডি সমেত এক টুকরা মাংস খাচ্ছিল। একটি পুরো কাক দেখল হিম, তাহাকে, অ্যান্ড এবং উইশড, ইচ্ছে করল, টু ইট, খেতে, দ্যাট, এটি। একটি কাক তাকে দেখল এবং সেটা খেতে চাইল। ইট, এটা বা কাকটি, ফিলি আওয়াই, উড়ে গেল, অ্যান্ড এবং আফটার সাম টাইম, কিছু সময় পর, রিটার্ন, ফিরে আসলেন, উইথ, সঙ্গে, অ্যানাদার, অন্য একটি করো, কাককে নিয়ে। এটা উড়ে গেল এবং কিছুক্ষণ পর আরেকটি কাককে নিয়ে ফিরে এলো। বোথ, উভয়, দ্য করো, কাকটি, ওয়েন্ট, গেল, নিয়ার, নিকটে, দ্য ডগ, কুকুরের, উভয় কাকই কুকুরের নিকটে গেল। অন অফ দেম, তাদের একজন, স্টার্টেড, শুরু করলো, পিকিং, কামড়ানো, দ্য ডগস, কুকুরের, টেইল, লেজ, তাদের একজন কুকুরের লেজ কামড়ানো শুরু করলো। দ্য ডগ, কুকুরটি, নট অনলি, শুধু নয়, ফেল্ড, অনুভব করলেন, ডিস্টার্ব, বিরক্ত, বাট অলসো, আরও, বিকেম, হলেন, অ্যাংরি, খুবই রাগান্বিত। কুকুরটি শুধু বিরক্তি অনুভব করলেন না, সে খুব রাগান্বিত বা ক্ষিপ্ত হলেন। দ্য ডগ, কুকুরটি, ড্রপড, রাখলো, দ্য বনি, হাড্ডিটি, অ্যান্ড এবং লুকড অ্যাট, তাকালো, দ্য কোরো, কাকটির দিকে। কুকুরটা হাড্ডিটা রাখলো এবং কাকটির দিকে তাকালো। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, দ্য আদার, কোরো, অন্য কাকটি, ফিলি আওয়াই, উড়ে গেল, উইথ, সঙ্গে, দ্য বনি, হাড্ডিটা। এরই মধ্যে অন্য কাকটি ওই হাড্ডিটা নিয়ে উড়ে গেল। উইলিয়াম সমারসেট মম, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, অন্যতম, শর্ট স্টোরি, ছোট গল্প রাইটার, লেখক, অফ মডার্ন টাইম, আধুনিক সময়ের। সে, উইলিয়াম সমারসেট মম, আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার। সে অসবর্ন, জন্মগ্রহণ করেছিল, ইন প্যারিসে, ইন 1874, 1874 সালে সে প্যারিসে জন্মগ্রহণ করেছিল। ডিসপাইট সত্ত্বেও, বিং এ ডক্টর, একজন ডাক্তার হিসেবে, সে গ্যাভ আপ, ত্যাগ করলেন, মেডিসিন, ঔষধবিদ্যা, চিকিৎসাবিদ্যা, ফর লিটারেচার, সাহিত্যের জন্যে, বিকজ অফ, কারণ, হ্যাভিং নো, ছিল না, চার্ম, কোনো আকর্ষণ ছিল না। তিনি চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ নিলেও কোনো আকর্ষণ না থাকায় সাহিত্যের জন্য চিকিৎসা পেশা ছেড়ে দেন। সে মেড তাহার ফার্স্ট, প্রথম, আবির্ভাব, ইন লিটারেচার, সাহিত্যে, বাই রাইটিং, লেখনীর মাধ্যমে,
লিজা অফ ল্যাম্বেথ, লিজা অফ ল্যাম্বেথ একটি রিয়ালিস্টিক স্টাডি বাস্তব নির্ভর অন দ্য লাইফ জীবনী অফ লো নিম্নবিত্তের, লো মানে নিম্ন, নেইবারহুড আশপাশ ইন লন্ডনের আশেপাশের নিম্নবিত্তের জীবনী লেখ্য নির্ভর উপন্যাসে লিজা অফ ল্যাম্বেথ এর মাধ্যমে সাহিত্য জগতে প্রথম আবির্ভূত হন। এইটা ব্রড নিয়ে আসে ফর হিম তাহার জন্য একটি গুড নেম সুনাম বা ভালো নাম, এটা তাকে বেশ সুনাম এনে দেয়। সে রোট লেখেন ফিউ আরও কিছু আদার অন্যান্য নভেলস উপন্যাস আরও তিনি আরও কয়েকটি উপন্যাস লেখেন। দেন এরপর সে টুক টু রাইটিং লেখা শুরু করেন পেলে নাটক, এরপর তিনি নাটক লিখতে শুরু করেন। সাম অফ কিছু তাহার ওয়েল নন প্রসিদ্ধ পেলে নাটকগুলো আর হয় মিস কার্ডিয়াল্যাক, লেডি ফ্রেডারিক অ্যান্ড সো অন ইত্যাদি। তার প্রসিদ্ধ নাটকগুলোর কয়েকটি হলো মিসেস কার্ডিলাক, লেডি ফ্রেডারিক ইত্যাদি। অঞ্চ একদা দেয়ার ছিল একজন আইডিল অলস কিং রাজা, একদা এক অলস রাজা ছিলেন। সে ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার্স, তিনি কায়িক পরিশ্রম করতেন না। সে বিকেম হলেন বাল্কি ভারী বা স্থূলকায়, এবং কুড নট এনিথিং কোনো কিছুই করতে পারতেন না। তিনি ভারী হয়ে গিয়েছিলেন এবং কোনো কাজই করতে পারতেন না। সে কল্টিন ডাকলেন ডক্টর, একজন ডক্টর, তিনি একজন ডাক্তার ডাকলেন। দ্য ডক্টর ডাক্তার ছিলেন ভেরি খুব ওয়াইজ বিচক্ষণ বা জ্ঞানী, ডাক্তার ছিলেন অত্যন্ত জ্ঞানী। সে বা তিনি ডিড নট প্রেসক্রাইব তিনি কোনো ব্যবস্থাপত্র দিলেন না, কোনো মেডিসিন ঔষধ তিনি কোনো ঔষধের ব্যবস্থাপত্র দিলেন না। তিনি অ্যাডভাইসড উপদেশ দিলেন দ্য কিং রাজাকে টু মুভ ঘোরাতে একটি হেভি ভারী ক্লাব মুগুর ইন দ্য এয়ার বাতাসে টিল যতক্ষণ পর্যন্ত না সে গট হয় টায়ার্ড ক্লান্ত, তিনি রাজাকে ক্লান্ত না হওয়া পর্যন্ত একটি ভারী মুগুর শূন্য ঘোরানোর উপদেশ দিলেন। দ্য কিং রাজা ফলোয়েড অনুসরণ করলেন দ্য অ্যাডভাইস উপদেশ অব দ্য ফিজিশিয়ান চিকিৎসকের এবং বিকেম হলেন সিলিম শীর্ণকায় বা চিকন এবং ফুলি পরিপূর্ণ পিউরেট আরোগ্য লাভ করলেন। রাজা চিকিৎসকের উপদেশ মেনে চললেন এবং শীর্ণকায় আর পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ান অফ দ্য মোস্ট অন্যতম লিডিং প্রধান পয়েট কবি ইন দ্য হিস্ট্রি ইতিহাসে অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের লিটারেচার সাহিত্যে জন্মগ্রহণ করেছিল। ইন দ্য রিনাউড পরিসিদ্ধ ঠাকুর ফ্যামিলি পরিবারে ইন মার্চে 1861 সালে। বিশ্ব সাহিত্যের ইতিহাসের অন্যতম প্রধান কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের মার্চে প্রসিদ্ধ ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
অন দ্য কমপ্লিশন শেষ অফ হিজ হাউস তাহার হাউস গৃহ এডুকেশন শিক্ষা হি সে বা তাকে অস সেন্ট পাঠানো হয়েছিল টু স্কুলে বাট কিন্তু হি ডিড নট লাইক সে পছন্দ করত না ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক এডুকেশন শিক্ষা গৃহশিক্ষা শেষ হলে তাকে বিদ্যালয়ে পাঠানো হয় কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ভালো লাগতো না তাকে অসেন্ট টু পাঠানো হয়েছিল লন্ডনে টু স্টাডি অধ্যয়ন করতে ল আইন বাট কিন্তু সে স্টাডিড অধ্যয়ন করেছিল লিটারেচার সাহিত্য উইথ প্রফেসর অধ্যাপক হেনরি মার্লো ফর আ ফিউ মান্থ কয়েক মাস অ্যান্ড দেন তারপর রিটার্নড ফিরে আসলেন হোম বাড়িতে আইনশাস্ত্র পড়ার জন্য তাকে লন্ডনে পাঠানো হয় কিন্তু তিনি কয়েক মাস অধ্যাপক হেনরি মার্লের কাছে সাহিত্য পড়েন এবং এরপর দেশে ফিরে আসেন ইন হিজ তাহার 20th ইয়ার 12 বছর বয়সে রবীন্দ্রনাথ অ্যালং উইথ সাথে হিজ ফাদার তার পিতার সাথে ওয়েন্ট টু গিয়েছিলেন দ্য হিমালয়ে 20 বছর বয়সে রবীন্দ্রনাথ তার বাবার সাথে হিমালয়ে গিয়েছিলেন ইন 1911 সালে সে ট্রান্সলেটেড অনুবাদ করেন তাহার পোয়েম কবিতা অফ দ্য গীতাঞ্জলি ইন্টু ইংরেজিতে অনুবাদ করেন 1911 সালে তিনি তার গীতাঞ্জলি কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করেন এটা ব্রড নিয়ে আসে তাহার জন্য দ্য হাইস্ট সর্বোচ্চ অনার সম্মান ইন দ্য ফর্ম হইতে অফ নোবেল পুরস্কার ইন 1913 সালে 1913 সালে নোবেল পুরস্কারের মাধ্যমে এটা তার জন্য সর্বোচ্চ সম্মান বয়ে আনে হি ওয়াজ গিভেন তাকে দেওয়া হয়েছিল আ নাইট উপাধি বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট সরকার কর্তৃক ইন 1914 সালে বাট কিন্তু সে রিজেক্টেড প্রত্যাখ্যান করল ইহা অ্যাজ কারণ আ প্রোটেস্ট প্রতিবাদ এগেনস্ট বিরুদ্ধে দ্য অ্যাট্রোসাইটিস নৃশংসতার অব দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ সরকারের 1914 সালে তিনি ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি পান কিন্তু ব্রিটিশ সরকারের নৃশংসতার প্রতিবাদ স্বরূপ তিনি এটা প্রত্যাখ্যান করেন এট দ্য এজ অফ 80 বছর বয়সে সে ব্রিথেড হিজ লাস্ট তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকবর অসবর্ন জন্মগ্রহণ করেছিল ইন 1542 সালে এট অমরকোট ইন সিন্ধ আকবর 1542 সালে সিন্ধুর অমরকোটে জন্মগ্রহণ করেন তাহার ফুল পরিপূর্ণ নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর তার পরিপূর্ণ নাম হলো জালালউদ্দিন মোহাম্মদ আকবর সে ছিলেন দ্য গ্র্যান্ডসন পৌত্র অফ বাবর তিনি ছিলেন বাবরের পৌত্র যখন সে জন্মগ্রহণ করেছিল হিজ ফাদার তার পিতা হুমায়ুন হারান দ্য থ্রোন অফ দিল্লির সিংহাসন তিনি যখন জন্মগ্রহণ করেন তখন তার বাবা হুমায়ুন দিল্লির সিংহাসন হারান সে অ্যাসেন্ট আরোহণ করেন দ্য থ্রোন অফ দিল্লি সিংহাসনে এট দ্য এজ অফ 13 বছর বয়সে তিনি দিল্লি সিংহাসনে আরোহণ করেন
হি হ্যাড নো, তার ছিল না মাস, বেশি এডুকেশন, শিক্ষা, তার তেমন কোনো শিক্ষা ছিল না। সে ছিলেন স্কিল্ড, দক্ষ, ইন ওয়ারফেয়ার, যুদ্ধবিদ্যায়, তিনি যুদ্ধবিদ্যায় দক্ষ ছিলেন। দ্য ব্যাটল, যুদ্ধ অফ সেকেন্ড, দ্বিতীয় পানিপথ টুক প্লেস, সংগঠিত হয় ইন 1556, 1556 সালে, অ্যান্ড এবং সে অন, জয়লাভ করেন দ্য ব্যাটল, যুদ্ধে। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় এবং তিনি এই যুদ্ধে জয়লাভ করেন। ডক্টর কুদরতি খুদা অসবর্ন জন্মগ্রহণ করেছিল ইন বীরভূম ডিস্ট্রিক্ট, বীরভূম জেলা অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা, ইন 1900। ডক্টর কুদরতি খুদা 1900 সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জন্মগ্রহণ করেন। হিজ ফাদার, তার পিতা হজরত শাহ আব্দুল মুকিত ছিলেন পাইয়াস, একজন ধার্মিক ম্যান লোক, অ্যান্ড এবং হিজ মাদার, তার মা ফাসিহা খাতুন ছিলেন অলসো, আবার পাইয়াস উইমেন, একজন ধার্মিক মহিলা। তার বাবা হজরত শাহ আব্দুল মুকিত ছিলেন একজন ধার্মিক লোক এবং তার মা ফাসিয়া খাতুনও ছিলেন একজন ধার্মিক মহিলা। এট দ্য এজ অফ 6 বছর বয়সে সে অ্যাডমিটেড, ভর্তি হয়েছিল ইন ফোরকানিয়া মাদ্রাসা, একটি ফোরকানিয়া মাদ্রাসা, অ্যান্ড দেন, তারপর ইন অ্যান ইংলিশ স্কুলে ভর্তি হন। 6 বছর বয়সে তিনি ফোরকানিয়া মাদ্রাসায় এবং পরবর্তীতে একটি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হন। সে শোয়েড, দেখান এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ কৃতিত্ব ইন এভরি, প্রতিটি এক্সামিনেশন, পরীক্ষায়, অব দ্য স্কুলের, তিনি স্কুলের প্রতিটি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব দেখান। ইন 1925, 1925 সালে সে পাস করেন এমএসসি ইন কেমিস্ট্রি, রসায়নে, ফর্ম হইতে কলকাতা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, অ্যান্ড এবং 1929 সালে সে পাস করেন ডিএসসি ফ্রম ইম্পেরিয়াল কলেজ ইন ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে ডিএসসি পাস করেন। 1925 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে এমএসসি পাস করেন এবং 1929 সালে সে কলকাতার ইম্পেরিয়াল কলেজ থেকে ডিএসসি ডিগ্রি লাভ করেন। ইন 1953, 1953 সালে হি ওয়াজ অ্যাপয়েন্টেড নিয়োগ পান চেয়ারম্যান অফ সেকেন্ডারি মাধ্যমিক এডুকেশন বোর্ড, শিক্ষা বোর্ড। 1953 সালে তিনি মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। তাহার হ্যাজ আছে গ্রেট, বড়, কন্ট্রিবিউশন, অবদান, টু দ্য সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, রিসার্চ, গবেষণায়, ইন বাংলাদেশের বৈজ্ঞানিক গবেষণায় তার অনেক অবদান রয়েছে। ডায়েট, সে মৃত্যুবরণ করেন অন 3 নভেম্বর 1977, 1977 সালের 3 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। লং এগো, দীর্ঘদিন আগে, দেয়ার ছিল মাইটি, একজন শক্তিশালী, ওল্ড কিং, বৃদ্ধ রাজা অফ ইংল্যান্ডের নেমড ছিল, তার নাম হয় লিয়ার, সে ওয়ান্টেড, চাইলেন, টু ডিভাইড, ভাগ করে দিতে, হিজ কিংডম, তার রাজ্য, এবং ভিতরে তাহার 3 ডটার্স, 3 কন্যার ভিতরে। অনেক দিন আগে ইংল্যান্ডের লিয়ার নামে এক শক্তিশালী বৃদ্ধ রাজা ছিলেন, যিনি তার 3 কন্যার মধ্যে তার রাজ্য ভাগ করে দিতে চাইলেন। বাট কিন্তু অ্যাট ফার্স্ট, প্রথমে সে ওয়ান্টেড, চাইলেন, টু নো, জানতে, হাউ মাস, কতটুকু, দে, তারা, লাভড হিম, তাকে ভালোবাসে। কিন্তু প্রথমে তিনি জানতে চাইলেন তারা তাকে কতটুকু ভালোবাসে। অ্যাট ফার্স্ট, প্রথমে লিয়ার আস্কড, জিজ্ঞাসা করলেন তাহার ইল্ডেস্ট
সব বড় ডটার কন্যাকে, হাউ মাচ ডু ইউ লাভ মি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। প্রথমে তিনি তার জ্যেষ্ঠ মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। হিজ, তাহার ইল্ডেস্ট ডটার, জ্যেষ্ঠ কন্যা বা বড় কন্যা, ডিক্লেয়ার ঘোষণা করলো, স্যার আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, মোর দ্যান চাইতে আই ক্যান সে, আমি ক্যান পারি সে বলতে। তার জ্যেষ্ঠ কন্যা জবাব দিল, আমি আপনাকে যতটা বলতে পারি তার চেয়ে অনেক বেশি ভালোবাসি। ওয়েন আস্কড, যখন জিজ্ঞাসা করলো, হিজ সেকেন্ড ডটার, তার দ্বিতীয় কন্যাকে, সেট বলল, মাই লাভ, আমার ভালোবাসা, ফর ইউ, তোমার প্রতি, শ্যাল নেভার চেঞ্জ, কখনো পরিবর্তন হবে না। তৃতীয় মেয়েকে জিজ্ঞাসা করা হলে সে বলল, তোমার প্রতি আমার ভালোবাসা কখনো বদলাবে না। বিং প্লিজ সন্তুষ্ট হয়ে লেয়ার গ্যাপ দিলেন ইস প্রত্যেককে, অফ দেম তাদের, আথার্ড এক তৃতীয়াংশ, অফ হিস কিংডম তার রাজ্যের। সন্তুষ্ট হয়ে লেয়ার তাদের প্রত্যেককে রাজ্যের এক তৃতীয়াংশ করে করলেন। ওয়েন যখন জিজ্ঞাসা করা হলো, দ্য ইয়ংগেস্ট কনিষ্ঠ ডটার কন্যা কার্ডিয়ালাকে, সেট বললেন, নাথিং কিছুই না। কনিষ্ঠ কন্যা কার্ডিয়ালাকে জিজ্ঞেস করা হলে সে বলল, কিছুই না। লেয়ার ওয়াজ শকড, লেয়ার মর্মাহত হলেন, অ্যান্ড সেট এবং বললেন, নাথিং কিছুই নয়, উইল কাম আসে, অফ নাথিং কিছুই নয়। লেয়ার মর্মাহত হলেন এবং বললেন, শূন্য থেকে শূন্যই পাওয়া যায়। লেয়ার ওয়াজ শকড, লেয়ার মর্মাহত হলেন, অ্যান্ড সেট এবং বললেন, নাথিং শূন্য থেকে, উইল কাম আসে, অফ নাথিং শূন্য। লেয়ার মর্মাহত হলেন এবং বললেন, শূন্য থেকে শূন্যই পাওয়া যায়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।